স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬০৩তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমার হাতে বামে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, তার নিয়োগ নিয়ে যা হলো, ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটিতে প্রশাসক, রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারের আলোচনা সমালোচনা, গণভোটের ভবিষ্যৎ এবং এনসিপির 1 বছরের পথ চলাটা কেমন ছিল, সেই সাথে সমসাময়িক ঘটনা প্রবাহ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে দিয়ে বলছিলাম, আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ মুস্তাকুর রহমান, এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর। এই নিয়ে নানা আলোচনা আছে, সমালোচনা আছে। টিআইবি উদ্বেগ প্রকাশ করে বলছে যে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, এই নিয়ে উদ্বেগ আছে তাদের। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যা হলো, আপনি কিভাবে দেখছেন? মানে টিআইবি যে উদ্বেগটা প্রকাশ করেছে, এইটাকে আমি খুবই জেনুইন মনে করি। মানে একদম খুবই সত্যি কথা যে এখানে একটা স্বার্থের সংঘাত হবেই, এবং এই কারণে বাংলাদেশের ইতিহাসে এইরকম কখনো হয়নি। এবার কেন হলো এটার কিন্তু কোনো জবাব নেই। বাংলাদেশ ব্যাংক মানে ইট ইজ এ রেগুলেটরি অর্গানাইজেশন, এবং রেগুলেটরি মানে কি, ধরেন টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কন্ট্রোল করে, গাইড করে, ডিকটেট করে ইভেন। তো ওইটার জন্যে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, তিনি অনেক বেশি কমান্ডিং হতে হবে। কমান্ডটা গায়ের জোরে হবে না, সেটা তার দলীয় শক্তিতে হবে না, তার নলেজে, তার অভিজ্ঞতায় হবে। সেই সব দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন অথবা তার এক্সপিরিয়েন্সের কথা বলেন, চাকরি তো করেনি, ব্যবসায়ী করেছেন কেবল, এগুলো যদি বলেন, তাহলে আমি মনে করি উনি কোনো দিক থেকে কোয়ালিফাই করেন না। কেন যে তাকে এখানে নিয়ে আসা হলো, এটা একটা বিস্ময় আমার কাছে। গতকালকে যখন প্রথম কথাটা শুনেছি, তখন আমরা পার্টি অফিসে ছিলাম, কেউ কেউ বললেন যে উনি কি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ছিলেন। পরে দেখলাম যে না, উনি তাও ছিলেন না। ভার্চুয়ালি উনি এরকম কোনো প্রতিষ্ঠানে কখনো কোনো চাকরি করেননি। তাহলে তাকে দেয়া হলো কেন? দেখেন, বিশেষ করে যারা তাকে নিয়োগ দিয়েছেন, মানে যারা কর্তা এখন দেশ চালাচ্ছেন, ক্ষমতায় আছেন, তাদের এই কথাটা ডে 1 থেকে বোঝার কথা। এর আগের আচরণে উচ্চারণে মনে হয়েছিল তারা বুঝছেন, বা শপথ গ্রহণের পরেও কিছু কিছু কথা তারা যা বলেছেন, তার মধ্যে একজনের দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গেছিল। কিন্তু অ্যাকশনের কথা যদি বলেন, তাহলে আমি মনে করি সবচেয়ে ভাইটাল জায়গাতে যে আপনার সঠিক সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, সেটা একদম 180 ডিগ্রি উল্টা গিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। না হলে ওনাকে বাংলাদেশ ব্যাংকে নেওয়া হলো কেন? যে কেউ কিন্তু বলতে পারে উনি তো বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, মানে হি ইজ এ বিএনপি ম্যান। এছাড়া কোনো দিক থেকে তিনি কোয়ালিফাই করেন যে, আমি সেটা কিন্তু দেখছি না। তো সেই বিবেচনা থেকে আমার মনে হয়েছে যে এটা একদিক থেকে ভুল। তাছাড়া নিয়োগ প্রক্রিয়াতে যেটা দেখলাম, মানে আহসান এইচ মনসুর, আমি জানি তার পক্ষে বলার লোক আছে, বিপক্ষে বলার লোকও আছে। মিডিয়াগুলো আজকে যে সমস্ত নিউজ করেছে, বিশেষ করে তার মানে একটা রিপ্লেটেড আপনার রিজার্ভ টাইমে, যখন প্রায় 20-এরও নিচে নেমে গেছে, সেটা যেভাবে উঠেছিল, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার টেনে রিজার্ভ তুলতে পারে না, কিন্তু পলিসি দিয়ে হোক, পরিবেশ দিয়ে হোক, সব কিছু মিলে উনি ভালো করেন। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন তাদের সময় আরও ভালো হয়েছিল। কিন্তু কথা হলো ক্রেডিটটা তার কাছেই। তার আগে এটা একদম খারাপ হয়ে গেছিলো। ওইটা তার একটা বিরাট ক্রেডিট ছিল, এবং আমি মনে করি যে ব্যাংকিং সিস্টেমে উনি বেশ বড় ধরনের একটা ডিসিপ্লিন আনতে পেরেছিলেন। একটা ক্রিটিসিজম হচ্ছে তার সম্পর্কে যে উনি রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে একেবারেই ব্যবসায়ীদের কথা শুনেননি। উনি ব্যবসায়ী বান্ধব ছিলেন কি না, ব্যবসায়ীদের তার সম্পর্কে কথা বলেন, কিন্তু তারপরেও হোল ইকোনমিক সেক্টরে একটা ব্যালেন্স, একটা ডিসিপ্লিন আনবার জন্য চেষ্টা করেছিলেন। এখন একদম ফার্স্ট রিয়াকশন গেছে যে এটা একটা দলবাজি হয়ে গেছে, এটা একটা দলীয় বিবেচনার ভিত্তিতে কাজটা করা হয়েছে। এরপরে যে আরও কী হবে, এগুলোর পেছনে না শাখা প্রশাখা গজাতে থাকে। কীরকম শাখা প্রশাখা? ধরেন, কে করলো এই কাজটা, উনি আবার কার সঙ্গে যুক্ত আছেন, কার লোক কার দ্বারা প্রভাবিত হয়ে করেছেন, এগুলো কথা বাজারে এমন চাউল হয়েছে যে টোটাল রিয়াকশন। টিআইবি যেটা বলছে যে স্বার্থের দ্বন্দ্বের
না, ওটা ওটা বলেছি কিন্তু প্রফেশনাল অর্থে। কিন্তু আমি আবার দেখলাম কি, সন্ধ্যার পর থেকে আমি যতক্ষণ পর্যন্ত টিভির সামনে ছিলাম, নর্মালি আমি খুব টিভির সামনে থাকি না, আজকে দেখলাম যে টিভি ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করছে যে উনি কত এফিশিয়েন্ট। এটা দেখতে দেখতে আমার মনে হলো যে এই ভদ্রলোক এরকমই, যে তার পক্ষে বিশেষভাবে প্রচার না করলে, কোরামিন ইঞ্জেকশন দেওয়ার মতো না হলে তিনি দাঁড়াতেও পারছেন না মানুষের চোখের সামনে। তো আমি মনে করবো দ্য বিগিনিং ইজ ব্যাড। জি, আবার আপনার কাছে আসবো। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনিও কি মনে করেন কিনা যে বিগিনিং ইজ দ্য ব্যাড, এবং এই যে 180 ডিগ্রি উল্টো সিদ্ধান্ত, শুধু দলীয় বিবেচনায় এই ধরনের নিয়োগ এবং টিআইবির উদ্বেগের জায়গাটি? দেখুন, আমি যতটুকু পত্রপত্রিকা জেনেছি, এর আগে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেন, অ্যাটলিস্ট আমরা যখন থেকে রাজনীতি করি তাকে আমরা চিনতাম, তার নাম জানতাম, তার আর্টিকেল পড়েছি, তার সাথে মিটিং করেছি, তার সাথে সেমিনার করেছি, তাকে চিনেছি, তার সম্পর্কে একটা ভালো খারাপ ধারণা ছিল। বাংলাদেশ ব্যাংক একসময় সালাউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, এনাদের মতো লোকজন চালিয়েছেন। ফরাসুদ্দিন সাহেব, হ্যাঁ, কাঠখোট্টা টাইপ লোক, প্রাইম মিনিস্টারের কথাও শুনতেন না, মুদ্রানীতি নিজেরা ইম্পোজ করতেন এবং খুব শক্ত হাতে বাংলাদেশ ব্যাংকে ধরে রেখেছিলেন। আহসান মনসুর সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে আমি চিনি, তার সাথে অনেক প্রোগ্রামও করেছিলাম। উনি ডলার রেটটা আটকে দিতে পেরেছিলেন একটা জায়গায়। রিজার্ভ, যদিও এখন কনফিউশন আছে কত, বাট উনি রিজার্ভ ফলোতে দেননি, ধরে রেখেছেন, বাড়িয়েছেন, কমাননি। তো ওই প্রেক্ষাপটে ওইটা কিন্তু অসাধারণ একটা ভূমিকা ছিল। উনি যদি এটা চালাতে না পারতেন, বাংলাদেশ ওই সময় দেউলিয়া হয়ে যেত। ডলারের দাম কিন্তু পাকিস্তানে একসময় বাড়তে বাড়তে 300-350 টাকা হয়ে গেছিলো, তো উনি কিন্তু 125 টাকায় আটকে দিয়েছিলেন। তো ওনার জায়গায় যিনি আসলেন তাকে আমরা কেউ চিনি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তার কোনো আর্টিকেল পড়ি নাই, তার সম্পর্কে জানি না। তিনি অনেক ভালো করতে পারেন, কিন্তু স্বাভাবিক বিচারে যেটা মনে হয়, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যোগ্যতা কি হবে, এটা আমি আইনটা দেখতে পাইনি, দেখে জানাবো। আইনে খুব সময় কোনো যোগ্যতা বলা নেই, মানে এত উপরের পদ যেটা যোগ্যতা দিয়ে লিমিট করেনি। ধরে নেওয়া হয়েছে প্রফেসরের উপরে প্রফেসর, পিএইচডির উপরে পিএইচডি, সচিবের উপরে সচিব যিনি, তিনি হবেন। কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডি কিন্তু অ্যাপ্রুভ দেয় বাংলাদেশ ব্যাংক। এমডির একটা যোগ্যতা আছে, বাংলাদেশ যতগুলো ব্যাংক আছে সরকারি বেসরকারি, সব এমডি বাংলাদেশ ব্যাংক ছাড়া হয় না। সে এমডির যোগ্যতাতেও কিন্তু বর্তমান গভর্নর সাহেব পড়ছেন না। বর্তমান গভর্নর সাহেব যদি কোনো ব্যাংকের এমডি হতে চেতেন, উনি এমডি হতে পারতেন না, মানে বাংলাদেশ ব্যাংক তাকে অ্যাপ্রুভ করতে পারতো না। তো যাকে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করতে পারতো না, তাকে নিজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে গেলেন। তো এইটা নিশ্চয়ই আইনের স্পিডের মধ্যে থাকে না, এটা হয়তো চ্যালেঞ্জও হবে। ওই আমরা একটু মজা করে বলেছিলাম, যখন আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তো বললাম যে উনি বিচারপতি হতে পারেননি, কিন্তু এখন বিচারপতিদের শপথ পড়াবেন উনি, কারণ উনি ছিলেন বিচারক, বিচারক থেকে উনি রাষ্ট্রপতি। তো এখানেও তেমনটা হয়ে গেছে। এবং এটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা কেন পাই? অতীত ইতিহাস বলে এই ধরনের লোককে দিয়ে স্ক্যাম করানো হয় এবং স্কেপগোট হিসেবে ইউজ করা হয়। লো প্রোফাইল, লো ইমেজ, এবং তার খুব ক্রেডিবিলিটিও নাই, অনেকগুলো খারাপ কাজ হবে, তার উপর দায় হবে, এবং তারপরে পর্দার আড়ালে বড় কেউ কোনো খারাপ কাজ করতে পারে। জনাব তারেক জিয়া দেশে আসার পর এখন পর্যন্ত আমি মনে করি উনি কোনো ভুল কাজ করেননি, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে কিভাবে হলো। আর এটা তো একদিনে হয় না, এটা তো একটা প্রসেস থাকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ফাইল শুরু হয়ে একদম রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়, এতগুলো ধাপ। কেউ এটা আটকালো না, কেউ বললো না যে এটা নিয়ে সমালোচনা হবে, এটাকে পরিবর্তন করা প্রয়োজন। ঠিক এই জায়গাতে আমার মনে হচ্ছে যে প্রসেসের মধ্যে স্বচ্ছতা বা সঠিক লোককে, বিএনপিতে তো যোগ্যতামূলক লোকের কোনো অভাব ডেফিনেটলি নাই, তো সেখানে কেন এটা এমন হলো, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক জিয়ার বেশ ভালো ভালো পদক্ষেপের মধ্যে একটা বড় জায়গায় একটা বড় ব্যত্যয় হয়ে গেল, যেটা সর্বজন স্বীকৃত খারাপ কাজ। কিন্তু আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত। সবাই যেটা খারাপ বলবে সেটা ভালো হলেও খারাপ, সেটা জোর করে ভালো করারও সুযোগ নাই। আর এমন একটা জায়গায় একবার যখন বড় কোনো ভুল হয়ে যাবে, সেই ভুলটা শোধরানো যাবে না। আমাদের ভুলে গেলে হবে না। শেষ করে দিচ্ছি যে বাংলাদেশ, আমাদের কিন্তু রিজার্ভের টাকা চুরি হয়েছে বাংলাদেশে। তো সেই সব জায়গায় আপনাকে অসম্ভব দক্ষ ক্রেডিবল লোক রাখতে হবে। এই পদটা মন্ত্রীর থেকেও বড়, প্র্যাকটিক্যালি এই পদটা 3-4টা এমপির থেকেও বড়, পুরো দেশের উপর নির্ভর করবে। জি জি। বাসুদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনিও যে গভীর ষড়যন্ত্রের গন্ধ দেখেন কিনা, এবং বাংলাদেশ ব্যাংক তো বিনিয়োগ খাতে, ব্যাংক খাতে শৃঙ্খলার কথা বলি, বিনিয়োগ বান্ধব নীতি বাস্তবায়নের কথা বলি, এই চ্যালেঞ্জিং জায়গায় এই নিয়োগ, যখন আমরা কোনো নীতিমালার কথা বলি, তখন সেই নীতিমালা প্রণয়ন করাটাই যথেষ্ট নয়, নীতিটা মেনে চলাটাও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের মতন জায়গায় যদি নীতি কিভাবে তৈরি হচ্ছে এবং নীতি কিভাবে বাস্তবায়ন হবে এবং নীতিটাকে দেখবেন, সেগুলো যদি নিয়ে স্বচ্ছতা তৈরি না হয়, আস্থাটা তৈরি না হয়, তাহলে পুরো ব্যাংক ব্যবস্থার ভিত্তিটাই কিন্তু টলমলে হয়ে যায়। খেয়াল করে দেখুন, আমাদের রিজার্ভ যে এত ঘাটতি হয়েছিল,
সেই রিজার্ভটা আবার পূরণ হলো কিভাবে? পূরণ হলো তার ক্ষেত্রে একটা কাজ হয়েছিল যে টাকার মানটাকে আর বেশি নামতে দেননি, যে কারণে বাইরে থেকে যারা টাকা পাঠিয়েছেন, বিশেষ করে আমাদের প্রবাসীরা, তারা মনে করেছেন যে টাকা পাঠালে তো 124 টাকা আমি পাবো এখানে, ফলে প্রচুর পরিমাণ ডলার এসছে এবং আমরা দেখেছিলাম আমাদের যে রেমিটেন্স পরিমাণটা বেড়েছিল এবং সে কারণে আজকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা ওই জায়গায়। এটাকে অনেকে বলছেন যে হ্যাঁ, এটা হাসান মনসুর সাহেবের একটা সাফল্যের জায়গা যে তিনি রিজার্ভ ফান্ডটাকে বাড়িয়ে তুলতে পেরেছেন। কিন্তু তিনিও যে খুব ভালো কিছু করতে পেরেছেন তা কি আমরা দেখেছি গত 18 মাসে? তা দেখলাম না। কারণ আমরা দেখলাম ঋণ খেলাফিদের জায়গাটাতে এইরকম পরিস্থিতি হলো যে তিনি দেখালেন যে আগের সরকার খেলাফি ঋণের বিষয়টাকে যেমন করে আড়াল করার চেষ্টা করেছিল, তিনি সেই আড়ালটা তুলে দিয়েছিলেন। পরে দেখা গেল আমাদের প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে খেলাফি ঋণ হয়ে আছে। কিন্তু ঋণ খেলাফিদের কাছ থেকে এই খেলাফি ঋণের টাকা উদ্ধার করার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উন্মোচিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে সমস্যাগুলো, সমাধান হয়েছে কি? এটাগুলো উদ্ধার হয়নি। তারপরে ধরুন আমরা 6টা আমাদের এই ইসলামিক নামের যে ব্যাংকগুলো ছিল একীভূত করার যেগুলি হয়ে গেল, একীভূত করার চেষ্টা এবং অনেক দিন ধরে একীভূত হওয়ার চেষ্টা এবং সেটাকে আর একটা কম্বাইন্ড ইসলামী ফান্ড গঠন করার মতো চেষ্টা করা, কোনো কিছু কিন্তু করা গেল না। এই যে করা গেল না, এটা কেন? এটা কি তার ব্যক্তিগত দক্ষতার অভাব, নাকি এটা পদ্ধতিগত সমস্যার ব্যাপার? ফলে আমরা মনে করি যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পদ্ধতিটাকে সচল রাখতে পারছেন কিনা। আর বিএনপি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিলেন, সেই নিয়োগটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেহেতু, ফলে ভবিষ্যতে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় আসবে যে রাজনৈতিক কারণে খেলাফি ঋণের পরিমাণ বাড়বে কিনা, রাজনৈতিক কারণে ব্যাংকগুলোর উপর যে নিয়ন্ত্রণ সেগুলো নানাভাবে মানে শিথিল হবে কিনা, অথবা নানা ধরনের পছন্দের ব্যাংক সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে কিনা, এমনকি ব্যক্তির বিষয়টা সামনে চলে আসবে পদ্ধতিটাকে আড়াল করে। এই কারণে আমরা মনে করি যে মান্না ভাই যেটা শুরুতে বলেছিলেন যে শুরুটা খুব ভালো হলো না। শুরুটা যেমন হাসান মনসুরের কিন্তু 2028 সালের পর্যন্ত তার মেয়াদটা ছিল, তাকে যেভাবে একটু অসম্মানজনকভাবেও বিদায় দেওয়া হলো, এটাও পদ্ধতি হিসেবে খুব ভালো হলো না। কারণ তাকে তো অপসারণ করতেই পারেন, সেই অপসারণ করে সেটাও একটা সম্মানজনক বিদায় কি হতে পারতো? অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক পলিসিগুলোর আমরা প্রত্যেকটা বিরোধিতা করেছি, কিন্তু তিনি যেভাবে একটা মবের রাজত্ব তৈরি করবার চেষ্টা করেছিলেন, একটা মব সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছিলেন, সেটাকে কি কন্টিনিউ করা হবে? হাসান মনসুর ব্যাংক থেকে চলে যাবেন ঠিক, কিন্তু যে প্রক্রিয়া তাকে চলে যেতে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা অব্যাহত থাকলে কিন্তু আবার ঠিক একই জিনিস হলো যে এবার আমরা বাগে পেয়েছি, আমাদের মতো করে চালাবো। তো এই মানসিকতাও কিন্তু শেষ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলার ক্ষেত্রে বড় একটা মানে অশনি সংকেত হিসেবে দেখা দেবে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ইচ্ছে করে আপনার কাছে শেষে এলাম। এই যে 3 জনের মন্তব্য শুনলেন, এই যে একমাত্র দলীয় বিবেচনায় এই নিয়োগ, গভীর ষড়যন্ত্রের গন্ধ এবং মবের বিষয়টা আমি একটু বলি। জামাতের আমির ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। এই পুরো বিষয়টিকে কীভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই আলোচনাটা মানে আমার সহকর্মী সিনিয়র বিচক্ষণ যেভাবে আমি বলি না কেন, অত্যন্ত চমৎকারভাবে সব মন্তব্য বিস্তারিতভাবে এখানে উপস্থাপন করতেন দেখে আমার এই কথাটা মনে হচ্ছে যে আমরা একটা গণতন্ত্রের দরজা অতিক্রম করতে চাচ্ছি। ভালো মন্দটা 24 ঘন্টা পেরায়নি, তাকে যেভাবে চাষাচুলাভাবে আমরা সমালোচনা করছি, তো সেটি 1 মাস 1 বছরে কি হবে সেটি বড় কথা না। বড় কথাটা আছে আমার রীতিবিরুদ্ধ মনে হচ্ছে বা আমার এর আগে এগুলো আসে নাই, এই বিষয়গুলোর সামনে এটা আসে নাই। তো রীতির মধ্যে যারা ছিল, বিশেষজ্ঞ পর্যায়ে যারা ছিল, তাদের সময় এই দেশে যে ভয়াবহ পাচার তছনছ যেভাবে ব্যাখ্যা করেন অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা কিন্তু সব বিশেষজ্ঞ পর্যায়ে ছিল এবং পরিচিত। তো সর্বশেষ আমরা মনসুর সাহেবের ক্ষেত্রে খালি একটা কথা বলছে যে তার বিদায়টা অসৌজন্যমূলক হয়েছে। আমার কাছে মনে হয়েছে
যে বিএনপির সতর্কতা হতে হবে, যাই করি না কেন মিডিয়া এটা কিভাবে দেখছে, কারণ শুধু প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়া না, সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে একজন যে জোরে হাসিও দেয় সেটারও ব্যাখ্যা প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার থেকেও বেশি প্রতিক্রিয়া হবে সোশ্যাল মিডিয়া থেকে। সেটার মুখোমুখি বিএনপি সরকার আছে। কারণ আমি বলি 24 ঘন্টা 7 দিনের সরকার, ত্রুটি বিচ্যুতি, এই যে আলোচনাটা, এটা আমি নেগেটিভলি নিচ্ছি না, যে গণতান্ত্রিক চর্চার অংশ। গণতান্ত্রিক চর্চা না, শুধু ত্রুটি যদি থাকে সেখান থেকেও সরকার মানে গ্রহণ করতে হবে যে তার ত্রুটিটা কি। অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মানুষ আছে, আমরা যেসব রাজনীতিবিদদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করছি, প্রতিষ্ঠিত বিচক্ষণ, তারাও অনেক ক্ষেত্রে ফেল করছে। আর এই জায়গাটায় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, ইনি ওই রীতির বাইরের একটা মানুষ, বিশেষজ্ঞ পর্যায়ে পড়ার অর্থনীতিবিদ, অর্থশাস্ত্রের সম্বন্ধে নানানভাবে দীর্ঘদিন কাজ করছে, এর বাইরের একটা মানুষ। এখন উনি কাজ শুরুই করতে পারেন নাই। এই দেশে এমন অনেক ব্যক্তি আছেন যাদের নাম বলা যাবে, যে তারা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছেন তারা সাফল্য দেখাতে পারেন। তো এই জায়গাটা আমার মনে হয় যত দ্রুত আমরা সিদ্ধান্তে যাচ্ছি, আমি বলছি না এখন একেবারে ফিটম্যান, যেরকম আমাদের অর্থমন্ত্রী খসরু সাহেব বলেছেন যে আমার এখন বক্তব্য নাই, অর্থাৎ তার মন্ত্রণালয়ের ঘটনার মধ্য দিয়ে এই জায়গাটায় আসছে। তো আমার ধারণা তিনি দেখতে চাচ্ছেন যে মানুষটাকে দিলাম, তাকে ওখান থেকে সরানো যাবে না বা রাখাই যাবে না এমন তো কথা না। আমি এখন তাকে বসতে দিলাম না, তার আগে মব কালচার থেকে শুরু করে জামাত ইসলাম, যে কথাগুলো হয়েছে বা টিআইবির উদ্বেগ থাকতে পারে, বলতেও পারে, কিন্তু ওখানে যে কথাটা হয়েছে, যদি একজন ওই গাড়িতে জোরে একটা থাবাও দিত, জোরে একজন থাবাও দিত, তার মব কালচারের একটা অংশ আমি বলতে পারতাম। উনি যেতে চাইছেন সেটাকে ওনার সহানুভূতিশীল ব্যক্তিরা যেভাবে ব্যাখ্যা করছেন তাদের মতো করে ঠিক আছে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার, ভালো অথবা মন্দ আমি কিছুটাই বলবো না, এখনো একটু দেখতে হবে, না দেখেই চট করে মন্তব্য করা ঠিক হবে না। ওই যে গভীর ষড়যন্ত্রের গন্ধটন্ধ অনেকে খুঁজতে পারে, এটা অমূলক না। যারা যেভাবে দেখছেন সে তো তার মতো করে সে ভাবছে, সেটা থাকতে পারে। আর হ্যাঁ, বিএনপি সরকারের এই বক্তব্যগুলোকে ফেলে দেওয়া যাবে না। আমার বাইরের মানুষ সমালোচনা এটা দেখার দরকার নেই, এটাও আমি মনে করি না। আমি মনে করি সামগ্রিক বিষয়টা মাথায় নিয়ে আমাকে তার কাজের সমর্থন, বিরোধিতা, এগিয়ে যাওয়ার পরামর্শ এগুলো করা যেতে পারে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। মাহমুদুর রহমান মান্না, আমরা দেখলাম যে যখন জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা আলোচনা, সেই সময় 6 সিটিতে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দিয়েছেন সবাই দলীয় বিএনপি। এই যে সিটি নির্বাচন নিয়ে তাহলে কি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল কিনা, এবং এই সময় সিদ্ধান্তটা কতটা সময়োপযোগী হলো বা দরকার ছিল কিনা এখানে, যখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা আলোচনা হচ্ছে? আপনি যে প্রশ্নটা করেছেন না, এই প্রশ্নটা এখন সবার মধ্যেই হয়ে গেছে। এর মধ্যে আবার খেয়াল করতে হবে কি, প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে এরা কীরকম কাজ করে ইত্যাদি ইত্যাদি, এগুলো অবজার্ভ করা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তো তার মানে আপনি ধরে নিতে পারেন যে আগামী 6 মাস কোনো ভোটের ব্যাপার নাই, আর অবজার্ভ করবেন কি 1 মাস নাকি, তা তো হতে পারে না। তো সেই অর্থে এখন এইরকম করে এইটা দেওয়ার মধ্যে দিয়ে বিষয়টা হচ্ছে, আপনি যে কজনকেই দিলেন সব কটাই বিএনপির লোক, এরা 6 মাস অন্তত কাজকর্ম করে লোকজনের মন জয় করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, তারপরে তাদেরকে নমিনেশন দেবেন, তারপর তারা ভোট করবে। সেটা আবার মার্কার ভোট হবে না কীরকম হবে সেটা এখনো ঠিকঠাক হয় নাই। তাহলে কী দাঁড়ালো? এভরিথিং আন্ডার ইয়ার কন্ট্রোল। আপনি যেরকম করে চাইবেন ব্যাপারটা আপনি সেরকম করে নিতে পারবেন। এটা কিন্তু এরকম হলো না যে আপনি সবার জন্য বিষয়টাকে উন্মুক্ত করে দিতে পারলেন বা দিচ্ছেন। যদি এরকম হতো, ধরেন যে এটার মধ্যে কোনো দলীয় ব্যাপার না পাওয়া যেত, বা ধরেন এটাকে নমিনেশনের সাথে যুক্ত করা না যেত, অন্যভাবে হতো, তাহলে একটা প্রশ্ন হতো। এই অর্থে আমি মনে করি যে এই জায়গাটা অস্পষ্টই আছে।
সরকার কি প্রশাসক নিয়োগ করতে পারে না? পারে। আগেও তোমরা দেখেছি হ্যাঁ, প্রশাসন আগেও নিয়োগ করেছে। আগে প্রশাসক নিয়োগ করেছে তো টেকনিক্যাল লোক, অফিসার, বিউরোক্র্যাট, একদম ডাইরেক্টলি পলিটিক্যাল বা পার্টির লোকজন দেয়নি। তার মানে কি পার্টির লোক তারা দিতে পারবেন না? তা তো দেবেন। সেটাও আপনি মানে লিগালি কোয়েশ্চেন করতে পারছেন না। যদি আমি ওদের ম্যানুয়াল ট্যানুয়াল দেখে কথা বলছি না, মানে নর্মালি বলছি আমি যেগুলো যতখানি আমার অভিজ্ঞতায় জানি। কিন্তু এর সাথে যখন আপনি যুক্ত করছেন, এদের পারফরমেন্সটা দেখে তারপরে তাদের মূল্যায়ন করবেন। এটা নমিনেশন দেওয়ার সঙ্গে আগামী নির্বাচনের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা আমি মনে করছি। এবং সেইটা যদি হয় তাহলে তো আপনি তাকে একটা পুরা সময় ধরে ট্রায়াল দিতে পারলেন, ওইগুলোর কাছে যেতে দিলেন, তারা করলো সব কিছু। এবং এখানে যারা যারা আসছে তাদের মধ্যে খুব মজার ব্যাপার আছে, মানে দুটো একটা তো প্রাইজ পোস্টিংয়ের মতো মনে হয়েছে। ভোটে হেরে গেছেন, মানে এই সময় ধানের শীষের যে প্রচণ্ড জোয়ার, সেই জোয়ারে হেরে গেছেন, তারপরে তাকে নিয়ে এসছেন। তো তার মানে কি, তার জন্য আপনি ডাবল চান্স দিচ্ছেন। হয়তো আরেকজনকে আপনি সেটা দিতে পারেন নাই। এই জায়গাটাতেও বোঝা যাচ্ছে যে আপনি এরকম করে ডিসাইডই করছেন এই মানুষগুলোকে এই জায়গাতে এইভাবে সেট করবেন, সেটা ভেবে। আমি মনে করি যে মানে যেইভাবে আমরা পুরা গণতান্ত্রিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে চাচ্ছি, যেগুলো আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আসছে, যেগুলো আমাদের বিভিন্ন অঙ্গীকারের মধ্যে দিয়ে, সনদের মধ্যে দিয়ে আসছে, এটা এক্স্যাক্টলি ওই রকম করে যাচ্ছে না। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে 6 সিটিতে প্রশাসক নিয়োগ, মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে মন জয়ের চেষ্টার পরে নির্বাচনীতে আসলে ঠিক যাচাই করা হচ্ছে কিনা এটি। এবং আমি যে কথাটি বলছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে স্থানীয় সরকারগুলোতে এক ধরনের অচল, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে, যেখানে নাগরিক সেবার একটি বড় বিষয় আছে। শুধু প্রশাসক দিয়ে আদৌ এটার পূরণ সম্ভব কিনা, আমরা জানি কাউন্সিলর পদগুলো তো শূন্য। সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচনটা কতটা জরুরি, এবং এই যে প্রশাসক নিয়োগ দলীয় বিবেচনায় আপনি কীভাবে দেখেন? জি, তার আগে আমি একটু বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়ে দুটো কথা বলি, যেটা আইনে দেখলাম চট করে, আমার ভুলও হতে পারে, আমি ফুল রিসার্চ করতে পারিনি। একটা হচ্ছে আইনে বলা আছে যে সরকারি কোনো ব্যাংকের ডিরেক্টর অথবা কোনো বিজনেস কনসার্নের ডিরেক্টর উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারবেন না, ডেপুটি গভর্নর হতে পারবেন না। অর্থাৎ কোম্পানির ডিরেক্টর হলে যেহেতু বিজনেস কনফ্লিক্ট হবে, এটা আইনেই নিষেধ করে দেওয়া আছে। আরেকটা হচ্ছে কারো যদি ডিফল্ট ডিউজ থাকে, আমরা দেখেছি পত্রিকার সময় ওনার ডিফল্ট ডিউজ ছিল, উনি এটা রিশিডিউল করেছে, রিশিডিউল করার আগ পর্যন্ত কিন্তু ডিফল্ট ডিউজ ছিল। তো সেটা একটা ইস্যু আছে, সাসপেন্ডেড পেমেন্টের ইস্যু থাকতে পারে সেখানে। তো এই জায়গাটায় এই তিনটা জিনিস তো সরাসরি এখানে অ্যাফেক্ট করবে। আরেকটা হচ্ছে আগের গভর্নরের 4 বছর মেয়াদ শেষ হয়নি, তাহলে যদি 4 বছর শেষ নয় উনি রেজিগনেশন দিতে পারেন। উনি কিন্তু বলেছেন উনি রেজিগনেশন দেননি এখন পর্যন্ত। রেজিগনেশন না দিলে কি হবে, তাকে সরানোর ক্ষেত্রে তাকে ইনক্যাপাবল করতে হবে, অথবা তাকে ব্রিচ অফ ট্রাস্ট দেখাতে হবে, অথবা তাকে ডিসকোয়ালিফাই করতে হবে ফর্মালি। অফিস নোটে লিখতে হবে উনি অন্যায় করেছেন, মিসকন্ডাক্ট করেছেন, মোরাল টার্পিচিউড করেছেন, অথবা কোনো ডিসকোয়ালিফিকেশনে পড়েছে, অথবা এমপি হয়েছেন। তো এইটা কিভাবে ফাইলে হ্যান্ডেল করবে আই ডোন্ট নো, এখানে একটা বিশাল গোজামিল দিয়েই করতে হবে এটা মনে হচ্ছে। তো আরেকটা যেটা আপনি বললেন, যেটা 6 অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে আইনগুলো আমরা দেখেছি, যখন কোনো সিটি কর্পোরেশন প্রথম গঠন হতো, খুলনা যখন হয়েছিল, রাজশাহী যখন হয়েছিল, তখন বলা হয়েছিল রাস্তা বড় করতে হবে, শহরের মূল পারপাস ছিল এইটাই, এবং এই ধরনের একটা বডি করতে হবে, সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। আর এখনকার আইনগুলো অ্যাডমিনিস্ট্রেটর থাকবে কখন, যদি এলাকার ডিলিমিটেশন না হয় অথবা ভোট করা না যায়, দেশে ক্যাটাস্ট্রফি চলছে, এক্সেপশনাল সিচুয়েশনে এভাবে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার বিধানটা রয়ে গেছে। দেন এই লাস্ট গভর্নমেন্ট এসে যেটা করলো, ওর সাথে বিশেষ ব্যবস্থা যোগ করে দিল, বিশেষ ব্যবস্থা, যেহেতু তখন একটা গভর্নমেন্ট চলে গেছে, ওইটাকে কোয়ালিফাইয়ের জন্য বিশেষ ব্যবস্থাটা আইনে নিয়ে আসা হলো, বিভিন্ন সিটি কর্পোরেশন আইনে এনে সমস্ত মেয়রকে কিন্তু রিমুভ করা হলো, নতুন একজন প্রশাসক দেওয়া হলো। এখন ইলেক্টেড গভর্নমেন্ট এসে নতুন অ্যাডমিনিস্ট্রেটর টেম্পোরারি দিতেই পারে, তবে এটা যদি লম্বা সময় অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো হয়, তাহলে জনগণের অ্যাসপিরেশন নষ্ট হবে এবং আইনগুলোর অ্যাসপিরেশন নষ্ট হবে। সমস্যা হচ্ছে যে এগুলো কোনোটাকে বেআইনি বলা যাবে না। আগের সরকার এগুলো নিজের মতো করে আইন করেছে। এই আইনগুলো যখন পার্লামেন্টে ছিল, তখন আমি পার্লামেন্টে ছিলাম, তখন আমরা বলেছিলাম যে আইনগুলো করাই হচ্ছে রক্তক্ষরণের আইন, জনপ্রতিনিধিকে বাদ দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হবে। তো এখন যাদেরকে বসানো হয়েছে তাদেরকে শুভেচ্ছা, কারণ একটা ট্রানজিশনে আমরা আছি, কিন্তু কতদিন, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়তো সংসদে গেলে স্থানীয় সরকার মন্ত্রী বলবেন বা মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, তাকে বলতে হবে যে আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি, কিন্তু আমি এতদিনের মধ্যে ভোট দিব। ভোট না দিলে যেটা হচ্ছে যে এই দায়বদ্ধতার জায়গাটা কোথা থেকে আসবে? যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা তো কেউ ইলেক্টেড না, তারা আজকে অ্যাডমিনিস্ট্রেটর আছে, কালকে থাকবে না,
কিন্তু একটা ইলেকটেড পদে ইলেকটেড লোক থাকলে তাকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, তাকে কমিটমেন্ট করতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেটরদের ইলেকশন কোনো ম্যানিফেস্টো ছিল না, তার কোনো কারণও নাই। তারা কী কাজ করবেন, কি প্রমিস করে এসেছেন, আর কি প্রমিস বাস্তবায়ন করবেন? তো ওই যে প্রমিসটা তো লাগবে, ওই প্রমিসটা শুনেই তো মানুষ ভোট দিয়ে তাকে মেয়র বানাবে। সেই জায়গায় একটা বিশাল ঘাটতি তৈরি হয়ে গেছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি একটু বলবো, রাজশাহীর ডিআইজি সাহেব একটা সার্কুলার দিয়েছেন, আটারলি আনকনস্টিটিউশনাল, আটারলি ইললিগাল। উনি বলেছেন নিষিদ্ধ সংগঠনের কেউ যদি জামিন পায়, জামিন পাওয়ার পরে উনি যদি সংগঠনের তৎপরতা করতে থাকেন, তাকে শোন অ্যারেস্ট দেখাইতে হইবে। তবে যদি উনি সাংগঠনিক কাজ না করলে তাকে শোন অ্যারেস্টের দরকার নেই। শোন অ্যারেস্ট একটা মানবাধিকারের ভায়োলেশন। আপনার কোনো মামলায় আপনার নাম নাই, কিন্তু আপনাকে যে কোনো সময় ধরে অন্য কোনো মামলায় দিয়ে দিবে। এখানে আপনি বলছেন শোন অ্যারেস্ট করতে হবে, শোন অ্যারেস্ট করা যেতে পারে এক্সেপশনাল সিচুয়েশন, আর আপনি সেখানে অধস্তনকে বললেন শোন অ্যারেস্ট করতে হবে, অর্থাৎ 10 বছর আগের মামলা সেখানে দেখায় দাও, 3 বছর আগের মামলা দেখায় দাও, মার্ডার কেস দেখায় দাও। এই চিঠিটা অবশ্যই প্রত্যাহার করা উচিত, এটা বেআইনি একটা চিঠি। তো এইটা তো এই একটা গণতান্ত্রিক দেশে নতুন সরকারকে তো সতর্কভাবে চলতে হবে। সরকারের পলিটিক্যাল এজেন্ডা থাকবে, কিন্তু একটা সার্কুলার দিয়ে শোন অ্যারেস্ট করা, এটা সারা বিশ্বে গ্লোবাল রিপারকাশন হয়ে যাবে। জি, রাজুজ্জামান রতন, এই যে 6 সিটিতে প্রশাসক নিয়োগ, অনেকে বলতে চান যে এনসিপিও বলছে কিন্তু যে এগুলো আসলে প্রাইস পোস্টিং কিনা, এই ধরনের মন্তব্য আছে, এবং দিন শেষে নাগরিক সেবাটা নিশ্চিত করার জায়গাটা। ধন্যবাদ। এই বিষয়টা এখন আমরা বিতর্ক করছি, কথাটা ঠিক, কিন্তু এই প্রশাসক তো ছিলই। অন্তর্বর্তীকালীন সরকারও প্রশাসক নিয়োগ করেছিলেন। এখন অন্তর্বর্তীকালের সরকারের নিয়োগকৃত প্রশাসককে কন্টিনিউ করবে, নাকি এই সরকারের ইচ্ছা অনুযায়ী প্রশাসক নিয়োজিত হবে? এটা একটা প্রশ্ন। যদি প্রশাসক নিয়োগ করা না হতো তাহলে আবার কি হতো? একটা জটিল পরিস্থিতি কিন্তু এটা। ফলে প্রশাসক নিয়োগটা হলো আগের মতো করেই, কিন্তু আমাদের প্রত্যাশাটা থাকবে যেমন করে আমরা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কথা ভেবেছি, দেখতে চেয়েছি এবং এখন দেখছি, ঠিক প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানগুলোই, সেটা স্থানীয় সরকারের যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় নির্বাচন প্রক্রিয়াটা চালু হোক। 1 2 নম্বর হলো যে দায়বদ্ধতাটা কার কাছে, নিয়োগকর্তার কাছে না আমাকে যারা ভোট দিয়েছেন তাদের কাছে? নিয়োগকর্তার কাছে যদি থাকে তা প্রশাসকরা তাহলে কিন্তু জনগণের চাইতে নিয়োগকর্তাকেই সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আর একটা বিষয় এখানে হয় যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত হলেন, একটা অর্ডারে কি তাকে সরানো যায়? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জনগণ তো ভোট দিয়ে কাউকে পাঠান, একটা অফিস অর্ডারে কি তাকে সরানো যায়? আমাদের ওই জায়গাটাতেও একটু হাত দিতে হবে যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো একটা পদে নির্বাচিত আছেন তার মেয়াদটা তিনি যেন সমাপ্ত করতে পারেন। কিন্তু আমাদের এখানে রাজনীতিতে যে ধরনের বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয় আর সবসময় প্রতিহিংসামূলক মানে আচরণ হয়, তার ফলে কখনো কখনো মনে হয় আমরা যখন ক্ষমতায় এসেছি, আমরা ক্ষমতা মানে সমস্ত কিছুকেই আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষমতা। ক্ষমতা মানে এইরকম যে কাউকে ক্ষমতাহীন করে ফেলার ক্ষমতা। ফলে এই জায়গা থেকে আমরা একটু মুক্তি পেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করেছিলেন, যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছিলেন, তাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে প্রশাসকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেটার ফয়সালাটা হবে কিভাবে? এখনও যারা প্রশাসক আছেন তারাও কাজ করতে গিয়ে কি এই ধরনের বিষয় যদি করেন তাহলে কি দেখবে কে? এগুলো অনেক প্রশ্ন সামনে আছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয় যে একটা দ্রুত নির্বাচনের পরিবেশটা তৈরি হোক, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাই আসুক, এটাই আমরা চাইব। এবং নির্বাচনকে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসেবেই যেন দেখা হয়। আমরা জাতীয় সংসদ নির্বাচনটাকে আপাত সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখেছি, কিন্তু তার মধ্যে অন্তহীন টাকার খেলা দেখেছি, আমরা বেহেশতের টিকিট বিক্রি হতে দেখেছি, আমরা দুযোগের ভয় দেখানো দেখেছি এবং নানা কিছু দেখেছি। ফলে উপরে আপাত নিস্তরঙ্গ ভোটের মধ্যেও কিন্তু ভেতরে কিন্তু নানা ধরনের তরঙ্গ ছিল, তার মধ্যে টাকার প্রভাবটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে যে কোনো নির্বাচন হলে ওই টাকার খেলাটাও বন্ধ করতে হবে। তাহলে দেখা যাবে যেটা প্রাইস পোস্টিং বলা হচ্ছে না, এই প্রাইস পোস্টিং তো কেউ কেউ নিয়েছিলেন। আমরা শুনেছি যে এখানে শত শত কোটি টাকার নাকি লেনদেন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে প্রশাসক নিয়োগ করার সেক্ষেত্রে। সেই জায়গাগুলোকেও এই অভিযোগগুলো সত্য নয় এটা প্রমাণিত হলে খুব খুশি হব। আর অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে বিচারের আওতায় আনাটা দাবিও আমরা করব। জি, শামসুজ্জামান দুদু, এই যে
6 সিপিজি প্রশাসক নির্বাচনে হেরে যাওয়াদের প্রাইস পোস্টিং কিনে এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে বিএনপি কি ভাবছে? জাতীয় নির্বাচনের পরে তো স্থানীয় সরকার নির্বাচনের দাবিও আছে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে 1 ঘন্টার জন্য কোনো নির্বাচন বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চালানো এটা নৈতিকতার দিক থেকে গ্রহণযোগ্য না। কিন্তু প্রশ্ন হচ্ছে অবস্থা, সময়, প্রেক্ষিত, বাস্তবতা এখানে কি কি অবস্থায় আছে। কেউই যারা গণতন্ত্র প্রিয়, যারা নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেমন একটা সরকার গঠন করেছি, 4টা সিটি কর্পোরেশন না, প্রতিটি স্থানীয় সরকারের জায়গায়, যেটা পৌরসভা অথবা উপজেলা, ইউনিয়ন কাউন্সিল, সবগুলোই নির্বাচন হওয়া উচিত। কিন্তু এখন সামনে যেটি আমরা দেখছি বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে, সেখানে বিতর্কের যে সুযোগটা এসছে, কোনোভাবে কিন্তু বলা হয়নি যে আগামী দিনে নির্বাচন হবে না, এদের দিয়ে চলবে। এখানে মনে করা হচ্ছে যে এটি কতদিন কন্টিনিউ করবে, দীর্ঘ সময় কিনা আবার দীর্ঘ সময়। দুই হচ্ছে শুধু দলীয় লোক বিবেচনায় সেখানে গেল কিনা, অথবা যারা ওই যে প্রাইস পোস্টিংয়ে যে প্রশ্নটা উঠছে, যারা পরাজিত হয়েছে তাদেরকে দেওয়া হলো, এই ধরনের বিতর্ক একেবারে থাকবে না আমি বলছি না। যে যার মতো করে বিষয়গুলো দেখে অথবা ভাবে তারা এটা বলতেই পারে। তবে প্রশাসক দিতে পারবে না, এটা আইনগত দিক থেকে বৈধ হয় না। একটি সরকার সবেমাত্র ক্ষমতা গ্রহণ করেছে, একেবারে খুব অল্প সময়ের মধ্যে এই আমার মনে হয় এই যে পোস্টিংগুলো দেওয়া হয়েছে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, এটাও বোধহয় 2-3 দিন হলো, তাই না? তো আমি যতটুকু জানি, আমি যেহেতু ওই দলেরই মানুষ, এখানে অতি সহসায় নির্বাচনের একটি উদ্যোগের অথবা প্রস্তুতি বলা হয়েছে। আমার ধারণা যে এই যে আলোচনাটা আরও বেশি কাজ করবে। আমরা যে এই টক শোতে বা বিভিন্ন ফোরামে আলোচনা করছি যে নির্বাচন বহির্ভূত প্রশাসক নিয়োগের মধ্য থেকে প্রতিষ্ঠান পরিচালিত। আমি যে কথাটা বলছিলাম, দীর্ঘদিন ধরে কিন্তু নাগরিক সেবাটাও বেশ ব্যাহত হচ্ছে, বড় একটি বিষয়। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বর্তমানে যে মশার উপদ্রব বা গ্যাসের সমস্যা এবং অন্যান্য ক্ষেত্রেও অনেকগুলো সমস্যা আছে, যেটি এই প্রতিষ্ঠানগুলো কার্যকর হলে, এই যে সিটি কর্পোরেশনগুলো, মানুষ একটু স্বস্তিতে থাকবে, নো ডাউট, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং নির্বাচিত যারা মানে নেতৃত্ব, মানে মানে কি বলে এটা, মেয়র, তো এরা যদি থাকে তাদের জবাবদিহিতার একটা জনগণের কাছে একটা জবাবদিহিতার জায়গা থাকে। কিন্তু প্রশাসকের ক্ষেত্রে তো এটা চিন্তা করা যায় না। সেই জন্য যে কোনো গণতান্ত্রিক সরকারই আমি নিশ্চিত যে খুব বেশি দেরি হবে বলে আমার কাছে মনে হয় না। জি, মাহমুদুর রহমান মান্না, আমরা জানি যে সাম্প্রতিক সময়টি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের পর তার এই নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। তিনি বলছেন যে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে তার টিকে থাকার পেছনে বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনীর সমর্থন ছিল। তারপর অন্তর্বর্তী সরকারের ব্যাপারে তার কিছু অভিযোগ আছে। এমন সব নানা মানে আলোচনার পরে তাকে অভিশংসনের দাবি উঠেছে এনসিপি থেকে। আজকেও বলা হয়েছে তারা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। এই যে রাষ্ট্র, এবং তখন তো 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে দীর্ঘ সময় এই আলোচনাটা হয়েছে যে সেই গণতান্ত্রিক চেতনার সাথে ঠিক রাষ্ট্রপতি যান কিনা, তাকে সরানোর আন্দোলন হয়েছে। এই যে রাষ্ট্রপতির পুরো বিষয়টা, এখন তো একটি নির্বাচিত সরকার কেমন যেন একটু দোদুল্যমান অবস্থায় আছে। এবং সাম্প্রতিক সময় তার কিছু বেশ মানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এই যে গতকালকে পিলখানা হত্যাকাণ্ডে দিবসে যখন তারেক রহমানের সাথে তার চলাফেরা, এই নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে সোশ্যাল মিডিয়া। আপনি পুরো বিষয়টিকে কীভাবে দেখছেন, রাষ্ট্রপতির এই বিষয়টিকে? মানে আমি কিন্তু বেশ একটা জটিল, স্পর্শকাতর, বিব্রতকর প্রশ্নের মধ্যে পড়লাম। কেন বলছি জানেন, আমি একদম প্রথম থেকে এই কথাটা বলেছি, এখনও বলছি, যে অভ্যুত্থানটা হচ্ছে সেই অভ্যুত্থানের ক্যারেক্টারই আমরা ঠিক করি নাই। একটা বড় অংশ, বিশেষত যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যে শিক্ষার্থীরা, ইয়াং টার্কস বলেন, এরা এটাকে একটা বিপ্লব মনে করেছে। কিন্তু বিপ্লবটা কী জিনিস, বিপ্লবের স্ট্রাকচারাল দিক কী,
এটা তারা জানতো না। ফলে তারা ডক্টর ইউনূসকে আবার সিলেক্ট করেছে যে না এখানে তাকে আনতে হবে। প্রধান উপদেষ্টা উনি হিসেবে একদম আপাদ মস্তক একজন ওয়েস্টার্ন ডেমোক্রেসি বিলিভার। তুমি সেরকম করে এসছেন, সেইভাবেই কথা বলেছেন, সেই রকম প্রসেস ফলো করেছেন, সেই জন্যই আপনার ওই সুপ্রিম কোর্টের রেফারেন্স ওইভাবে উনি এসছেন। এখন এরকম করে যখন আসলেন, আসবার পরে উনি যেভাবে সরকারটা চালাবেন, ওর তো নিয়েছেন আনকনস্টিটিউশন, তো ওই লাইনেই গেছেন। এখন আপনি প্রশ্ন করছেন রাষ্ট্রপতি থাকলো কিভাবে, তো রাষ্ট্রপতিকে আপনি বাদ দেবেন কীরকম করে, করলে কাকে দেবেন, সেই প্রশ্নের তো নিষ্পত্তি হয়নি। আমি দুই জায়গাতে বলেছি, আজকে আবার একটু বলি। 5 আগস্টের দুপুরের দিকে ফোন পেয়েছি যে আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাকা হচ্ছে, বিভিন্ন পার্টির নেতা। রাস্তায় বেরিয়ে যে হাজার হাজার না লাখো লোক সব সালাম দায়ে কোলাগুলি করে, যেতেই পারিনি শেষ পর্যন্ত। সন্ধ্যার সময় গেছি, সেইখানে গিয়ে যা হয়েছে তা সব আমরা জানিও না। এখন একটা গভর্নমেন্ট লাগবে, গভর্নমেন্টটা কীরকম করে হবে সে সম্পর্কে আমাদের কোনো ডিরেকশনও নাই। এবং সেই জায়গাতে প্রেসিডেন্ট এসে আমাদের সবার সাথে কোলাগুলি করেছেন, কথাবার্তা বলেছেন। তাকেই আমরা বলেছি একটা বক্তৃতা করেন, আপনি সংসদ ভেঙে দেন। পরবর্তীকালে শিক্ষার্থী যারা আন্দোলন করে তারা যে দাবি করলেন, তাদের দাবির পেছনে যে ইমোশন, এটাকে আমি রেসপেক্ট করছি, কিন্তু প্রসিডিউরাল তো কিছু ছিল না। ফলে এটাই কন্টিনিউ করেছে। করবার পরে উনি যে অভিযোগগুলো করেছেন সেটা সম্পর্কে অনেস্টলি যদি বলেন, তো আমার বাহাদুরি করবার তো কোনো বিষয়, আমি কমপ্লিটলি ডার্ক। তাকে কবে কোন স্পিচ দিতে দেয়নি, কোথায় বেরোতে দেয়নি, কখনো ফুলের মালা দিতে দেয়নি, সেগুলো তো আমি জানি না। উনি বলছেন সেটাকে অন্তর্বর্তী সরকারে কেউ কন্টেস্ট করেনি, সেটাকে আর্মির কেউ কন্টেস্ট করেনি, সেটাকে কন্টেস্ট করেছে জামাতে ইসলামের আমির। মানে ওইটাও আমার কাছে একটা রহস্যের মতো হয়ে গেল। ওরা কেন কেউ কন্টেস্ট করলো, তারা কেন স্টেটমেন্ট দিল না? ফলে দায়িত্ব নিয়ে কোনো কিছু বলা আমার জন্য মুশকিল। আপনি যেহেতু শেষ পর্যন্ত খেয়াল করবেন, আমাদের এই যে প্রায় সংস্কার প্রক্রিয়া পুরাটা প্রশ্নবিদ্ধ হয়েছে, আমাদের যে গণভোট সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা কনস্টিটিউশনে ভ্যালিড হয় কিনা সেগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু আমি আমার কথা বলছি, আমার দলের কথা বলছি, আমি যাদের সাথে ছিলাম, আমাদের জোট যখন ছিল গণতন্ত্র মঞ্চ, আমরা মনে করেছি আমার একটা উত্তরণ লাগবে, সেজন্য নির্বাচন দরকার, নির্বাচন যাতে করা যায় সেটার জন্য প্রেসিডেন্ট অর্ডার দিয়েছে বা সরকার অর্ডার দিয়েছে যে এরকম করে গণভোট হবে। উই অ্যাগ্রিড। এর সমস্ত জায়গাতে কিন্তু প্রেসিডেন্ট আছেন, এবং প্রেসিডেন্ট আছেন বলেই পরবর্তী সময় এখন পর্যন্ত উনি আছেন, উনি শপথ পড়িয়েছেন। এগুলো বিরোধিতা করলেও তো শপথ পড়ানোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার রাজি হচ্ছে, যারা শপথ দেবে তারা শপথও নিয়েছেন। এখনও শেষ পর্যন্ত কি দাঁড়ালো, ক্যাবিনেট কার কাছে শপথ দিল, তো এগুলো কোন জিনিস আপনি অস্বীকার করতে পারবেন? ফলে আমি মনে করি যে কতগুলো এটাকে কি ডক্ট্রিন অফ নেসেসিটি বলা যায় বা কাকে বলা যায়, আমি দেখছি যে এটা উপেক্ষা করে আমরা যেতে পারলাম না। সেই সময় উনি যা বলেছেন খুবই ভালো ছিল যদি এটা উনি না বলতেন। যখন তারেক রহমান তাকে একটা ডিউ অনার দিলেন, আমার কাছে মনে হচ্ছে উনি এটা ফর্মালিটি করছেন, তাকে অনার দিচ্ছেন, তার সঙ্গে কথা বলেছিল যে আপনি এই কথাগুলো এরকম না বলেন। তাতে হলো কি জানেন, যেরকম করে উনি মানে একটা অন্তঃপুরে ছিলেন, সেই মানুষকে যেইভাবে আপনি আবার অনার দিলেন, তাতে মনে হচ্ছে অন্তঃপুরের অবস্থা যা বর্ণনা করেন সেটাকে আপনাকে ভ্যালু দিতে হচ্ছে। অথচ উনি তো ভিন্ন কথা হতো, যেরকম করে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, ওনারও তো পালাবার ব্যাপারও হতে পারত, অনেক কিছু হতে পারত। কিন্তু মানে যে রিস্কে, যে ইয়ের মধ্যে পড়েছে অন্যান্য তৎকালীন ক্ষমতাসীনদের নেতারা বা যারা দায়িত্বে ছিলেন, উনি তার মধ্যে পড়েনি। উনি একটা সেফ ব্যাপারে ছিলেন। সেভাবে থাকবার পরে এখন উনি যেরকম করে বললেন, এর পাশাপাশি আমি এটাকে যুক্ত করতে চাইছি, যেরকম 5-6টা জেলাতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন হলো, সব মিলে আর এক ধরনের নেক্সাস আমাদের সামনে আসছে। এটা আমি খুব অ্যালার্মিং মনে করি, এবং এই জন্যে আমি মনে করি যে এখন বলা উচিত বর্তমান সরকারের যে এই ব্যাপারে আমরা ফার্দার কোনো বিতর্ক চাই না, যে আপনি এটা তৈরি করেন। মানে এখন তো মানুষের মধ্যে এই সংশয় হচ্ছে যে তাকে সম্ভবত ফুল টার্ম করতে দেওয়া হবে, কি হবে না সেটা জাস্টিফাইড কি জাস্টিফাইড নয়, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে, উনি যে অভিযোগ করছেন সেটারও কিন্তু একটা ক্রেডিবিলিটি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে জবাব দিতে হবে। এটা তো নিশ্চিত সত্যি কথা, উনি যে এতদিন ধরে প্রেসিডেন্ট আছেন
তার পেছনে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এবং আর্ম ফোর্সের সমর্থন ছিল, তাহলে তো থাকতে পারতেন না। এটা অস্বীকার করবে তো কিছু নেই। তো এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট হলে বা একটা ক্যালিফিকেশন হলে আমি মনে করি ভালো, সেটাই গভর্নমেন্টের তরফ থেকে। এখন তো অন্য কেউ অথরিটি নাই, একটা আশা ভালো হবে আমি মনে করি। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে রাষ্ট্রপতির আলোচনা সমালোচনা, তাকে নিয়ে আলোচনা সমালোচনা, এখন এনসিপির পক্ষ থেকে তাকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি। না, এখন উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিতে পারেন কি না এটা একটা কনস্টিটিউশনাল ইস্যু। ইংল্যান্ডের রানী বা রাজা কোনো রং করতে পারেন না, কিং ক্যান ডু এনি রং, কারণ কিং কিছু করেন না, রাষ্ট্রপতিও কিছু করেন না। যেহেতু ওই সময় প্রাইম মিনিস্টার ছিলেন না, পালিয়ে গেছেন, চলে গেছেন, তখন রাষ্ট্রপতিকে কিছু রোল প্লে করতে হয়েছে এবং সেটা সংবিধানের বাইরে এবং সেটা জাস্টিফাইড। সংবিধানের জাস্টিফাইড ডিরেকশন আপনি করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে ইউনিস গভর্নমেন্ট আনজাস্টিফাইড ডিরেকশনও করেছে। যেমন ভোটটা 3 মাসের মধ্যে দিতে পারতেন, ওটা ইচ্ছা করে সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের পরে আপনি কোন বেসিসে সংসদ ভেঙে দেওয়ার পরও 3 মাসের পরে সরকার থাকলো, এটা কিন্তু কোনো উত্তর নাই। কারণ আপনার অ্যাপিলেট ডিভিশন যেটা অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়েছিল, যেটাও খুব কোয়েশ্চেনেবল, অ্যাপিলেট ডিভিশন অ্যাডভাইজারি অপিনিয়ন দিতে পারে না যেখানে ল নাই, সেটা বলেছিল শপথ নিতে পারবে, টেনুর কিন্তু বলার ক্ষমতা তাদের নাই। তাহলে 3 মাস কীভাবে 18 মাস হলো? তো রাষ্ট্রপতি সেই সময় সংসদ ভেঙে দিলেন। সংসদ ভাঙতে গেলে তাকে প্রাইম মিনিস্টারের কনকারেন্স লাগবে, প্রাইম মিনিস্টার নাই, যেহেতু কনকারেন্স নাই উনি বলেছেন ভেঙে দিয়েছেন। তো উনি তো ওই আন্দোলনের অ্যান্টি অবস্থান নেন নাই। উনি যদি সেই সময় পালিয়ে যেতেন তাহলে কি হতো? কে ভাঙতো সংসদ? এই 2 বছর পরে ওই সংসদ বলতো আমরা এখনো ভ্যালিড। তো সেক্ষেত্রে উনি দায়িত্বশীল ভূমিকাই পালন করেছেন আমি মনে করি, এবং ওনাকে তীব্রভাবে সরিয়ে ফেলার জন্য এনসিপির ছেলেপেলেরা খুব তৎপর ছিল। এবং আমার নিজস্ব পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটা সম্পূর্ণ গভর্নমেন্টের প্ররোচনায়। এনসিপি সহ বাকি 2-1টা দল যে তীব্র মবের কাজগুলো করেছে তৎকালীন অন্তর্বর্তী সরকার, তৎকালীন অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্ররোচনায়। এবং স্কিমটা ছিল উনি যদি রিজাইন করেন, চলে যান, পদত্যাগ করেন বা সরিয়ে দেওয়া হয়, সেখানে নতুন একজন রাষ্ট্রপতি দেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি যিনি হবেন তিনি নতুন সেনাপ্রধান দেবেন, তিনি সেনাবাহিনীতে অনেক রদবদল করবেন এবং দেশে ভোট দীর্ঘ সময় হবে না, অথবা তাদের মতো করে একটা ভোট হবে। ঠিক সেই জায়গায় বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, জাতীয় পার্টিও করেছে, সেনাবাহিনীও করেছে, রাষ্ট্রপতিও করেছে। এই 3-4টা শক্তি অন্যান্য দলগুলো করেছে। অক্ষ শক্তি এক ছিল বলে আজকে একটা মোটামুটি ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে। আদারওয়াইজ অনেকে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করে ফেলার স্বপ্ন দেখছিল, অনেকে সবুজ পতাকা লাগাই ফেলার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটাকে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই দমন করা গেছে। আর ডক্টর ইউনূস স্যার আন্দোলনের পরে ছাত্ররা ইমোশনালি নিয়ে আসছে, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এটা সত্য না। উনি প্রথম থেকেই আন্দোলনে ইনভলভ ছিলেন, তার দোষের কিছু নাই, যে কেউ আন্দোলনে ইনভলভ থাকতে পারে, কিন্তু উনি কেন গুপ্ত ছিলেন? তার নামটা হঠাৎ করে আসছে এবং আসার পরে উনি বলেছিলেন আমি সারপ্রাইজ হয়েছি, কিন্তু আমার মনে হয় ওনার সারপ্রাইজ হওয়ার মতো কিচ্ছু ছিল না। উনি পুরো ব্যাপারটা জানতেন, জেনে শুনে বুঝে উনি আসছেন এবং এয়ারপোর্টে অ্যাডভাইজারদের নাম কাটাছাড়া করেছেন। বাংলাদেশের সবচেয়ে অদক্ষ লোকগুলোকে অ্যাডভাইজার বানিয়েছেন। তার সামনে অসংখ্য অসাধারণ অ্যাভেলেবল অপশন ছিল, বেছে বেছে নিজের কাছের লোক, নিজের কমফোর্ট জোন, নিজের এলাকা, নিজের জেলার লোককে নিয়ে গেছেন এবং ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশে আসলে আর কোনো হোপ থাকে? যে লোকটাকে সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রপতিরা প্রাইম মিনিস্টার যার কাছে ক্লাস করতে আসে, তোমার চোখের সামনে দেখা, তার বক্তব্য শুনতে আসে, তাকে ডেকে নিয়ে বক্তব্য দেয়, তার মেন্টরশিপ করেছে, অনেক প্রাইম মিনিস্টার হয়েছে সারা পৃথিবীতে, তার আন্ডারে মেন্টরশিপ করেছে, তিনি এসে এখানে ব্যর্থ হয়ে গেলেন। এই যে ব্যর্থতা হলেন, যে দেশেরও ক্ষতি হলো। আর সিভিল সোসাইটির ক্ষতি কী হলো? সিভিল সোসাইটি আর কোনোদিন মন্ত্রীদেরকে কোশ্চেন করতে পারবে না যে আপনি কেন এটা করছেন না। মন্ত্রী বলবে আপনাদের সর্বোচ্চ লোকজন তো 1.5 বছর দেশ চালিয়েছে, কি করেছে, কি এক্সাম্পল আছে? এক্সাম্পল তো তৈরি করতে পারে নাই। আসলে ঘুরে ফিরে ওই বাইপুলার সিস্টেম অ্যান্ড পলিটিশিয়ান, এর বাইরে দেশ চলবে না, এটা আবার প্রমাণ হয়ে গেল। 111-ও হয়েছিল, 111-এর থেকেও এই সরকার ব্যর্থ। 111 তো অনেক রিফর্ম করেছিল এবং 111-এ যারা ছিল তাদের মধ্যে করাপশনের অভিযোগ ছিল না, কিন্তু তাদের মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, কিন্তু করাপশনের অভিযোগ ছিল না। আরেকটা ভুল করেছে তারা, প্রথম থেকে এটা সেনা ব্যাক গভর্নমেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে মাথার মধ্যে উর্বর চিন্তা ঘুরছে, এটা ইসলামিক রিপাবলিক করা হবে অথবা কমিউনিস্ট পার্টি করা হবে অথবা বিপ্লবী সরকার করা হবে, ওই জন্য উনি কিন্তু সেনা ব্যাক গভর্নমেন্টে রাজি হয়নি। অথচ এই ধরনের একটি সরকার আর্মি ব্যাক ছাড়া কখনো চলতে পারে না। এই যে 1.5-2 বছরের মবে যে ঘটনাগুলো ঘটেছে, মানুষকে পিটিয়ে মারা হয়েছে, আদালতে পেটানো হয়েছে, ডিম মারা হয়েছে, পুলিশ মারা হয়েছে, এগুলো আগের 17 বছরের সাথে তুলনা করলে সংখ্যায় কম হতে পারে,
কিন্তু হয়েছে তো সেনাব্যাক গভর্নমেন্ট হলে এই ঘটনাগুলো ঘটতো না। উনি ডেলিবারেটলি আর্মির সাথে একটা ডিরেকশন রেখেছেন, ডিফারেন্স রেখেছেন, প্রশাসনের সাথে দূরত্ব রেখেছেন, পুলিশের সাথে দূরত্ব রেখেছেন, গুটি কয়েক ছাত্র দিয়ে উনি ভেবেছেন উনি দেশ চালাবেন এবং দেশ উদ্ধার করবেন। দেশে উদ্ধার হলো না এবং ওনারও সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট কিন্তু হবে না। এখন যত দিন যাবে শুধুমাত্র ওনার বিরুদ্ধে অভিযোগগুলোই আসবে, সবাই বলবে তার বিরুদ্ধে, তার সবচেয়ে কাছের লোকরা এখন তার বিরুদ্ধে অভিযোগ দিবে এবং বিএনপি সেখানে কিংকর্তব্য বিমূঢ়ের মতো না এটা গ্রহণ করতে পারবে না এটা ডিনাই করতে পারবে। রাজুজ্জামান রতন, এই যে রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি আবারও নতুন করে আলোচনা সমালোচনায়, রাষ্ট্রপতি যতদিন ছিলেন বা এখনো আছেন, তিনি এখন আছে মানে নির্বাচনের আগে পর্যন্ত তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি। আসলে দেশটা পরিচালনা করেছিল কে, রাষ্ট্রপতি না অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছায়, প্রশ্রয়ে এবং কখনো কখনো পরিকল্পনায় রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। সেই সময় কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো এটুকু বলেছিল এটা একটা দারুণ সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, রাষ্ট্রপতিকে থাকা উচিত। প্রধানমন্ত্রী যেমন করে পালিয়ে গেছেন বা পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, রাষ্ট্রপতিকে ঠিক সেইভাবে পালিয়ে যেতে দেওয়া হয় নাই। কারণ রাষ্ট্রপতি যদি সেই সময় পালিয়ে যেতেন তাহলে কি হতো? তো ফলে রাষ্ট্রপতিকে, আমার ধারণা যে রাষ্ট্রপতিকে রেখেও দেওয়া হয়েছিল অন্তত একটা কন্টিনিউটি মেনটেন করবার জন্য। কনস্টিটিউশন আছে কি নাই, সেটা কি কার্যকর কি অকার্যকর, এই বিতর্ক করারও কোনো জায়গা ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা কি সংবিধান অনুযায়ী চলছি না সংবিধান বহির্ভূতভাবে চলছি? সংবিধান তো পুনর্লিখন করবার জন্য আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল বিশেষজ্ঞদেরকে, তারা সংবিধান পুনর্লিখন করবেন। তো পরে এগুলো নিয়ে তো অনেক ঘটনা এবং আমরা দেখলাম। এখন যে প্রশ্নটা আসলো যে নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে যাবে, তার আগে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন? এবং এটা করে কি হবে, ভবিষ্যৎটা কি হবে? একটা রাজনৈতিক জটিল আবর্তের মধ্যেই আমাদের কিন্তু বারবার পড়তে হচ্ছে। এখান থেকে কি তাহলে একটা নিয়মতান্ত্রিক মুক্তির কোনো পথ আছে? এক। দুই নম্বর হচ্ছে, আচ্ছা রাষ্ট্রপতিকে অভিশংসনটা কে করবে? সংসদ। তো সংসদ তো এখনো বসেনি, 12ই মার্চ সংসদ বসবে। সংসদ বসার পরে তো সংসদ ইমপিচমেন্টের জায়গাটায় আসবে, কিন্তু অভিশংসনের দাবিটা তুলছেন কারা? এনসিপি। আচ্ছা, তাদের কি অভিশংসন করার মতন ক্যাপাসিটি আছে? নাই। তাহলে অভিশংসন করতে হবে তো বিএনপিকে দিয়ে। বিএনপিকে অভিশংসনের প্রশ্ন তুলেছে? তোলেনি। তার মানে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক, মানে একটা বলবো যে ভোকাবুলারি, সেগুলোকে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। অভিশংসনের মতন একটা বিষয় মানুষ চিন্তা করছে অভিশংসন কী জিনিস। তো এটা নিয়ে এখন এই বিতর্কের মধ্যে পড়ে যাবে। আর আরেকটা বিষয়, গত 1.5 বছর বা 18টা মাস আমাদের স্বপ্নগুলোর অপমৃত্যু হতে দেখেছি না আমরা? সেগুলো নিয়ে এখন প্রশ্ন উঠবে না? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রেসিডেন্টের কি কি ভূমিকা ছিল? 133টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। আগামী সংসদে সেই অধ্যাদেশগুলোর কি অপমৃত্যু ঘটবে, নাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে? তো সেগুলোর দায়টা কে নেবেন? আচ্ছা, যদি অধ্যাদেশগুলো সেখানে আইনে পরিণত না হয়, তাহলে এই অধ্যাদেশগুলো জারি হয়েছিল, যে জারি করেছিলেন যারা, তার দায় কি তারা নেবেন? বহু কিন্তু শাসনতান্ত্রিক বিষয় সামনে চলে আসবে। ফলে আর একটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি ছিল এটা কিন্তু প্রেসিডেন্ট জানতেনও না। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের এখন দুর্নীতির কথাগুলো সামনে আসছে। সবচেয়ে বড় কথা, মানুষের মনন জগতে এমন একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল যে 10 জন 15 জন 20 জন গিয়ে একটা জায়গায় একটা কাজ করে ফেলতে পারতেন। এটাকে অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল। সেই অবাধ স্বাধীনতা কিন্তু সিলেক্টিভ স্বাধীনতা ছিল। অবাধ স্বাধীনতা বলতে কিন্তু কাদের জন্য অবাধ স্বাধীনতা, এবং কাদের জন্য এক ধরনের মানে দুশ্চিন্তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যাওয়া, যে এইভাবে কি একটা দেশ চলতে পারে, এইভাবে কি একটা দেশকে চলতে দেওয়া উচিত? সেই জায়গা থেকে আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের জায়গা আসতে যাচ্ছি। তখন প্রেসিডেন্ট নিয়ে কোনো বিতর্ক হলে, প্রেসিডেন্ট নিয়ে কথা হলে, ঠিক আছে, এটা আমরা পার্লামেন্টের কাছে ছেড়ে দিই, পার্লামেন্ট দেখুক, পার্লামেন্ট আলটিমেট সুরাহা তো ওখানেই হবে। হ্যাঁ, ওখানেই সুরাহা হবে। জি। শামসুজ্জামান দুদু, যে রাষ্ট্রপতি নিয়ে আসলে বিএনপি কি ভাবছেন, এবং বেশ কিছু জায়গায় আসবে যেখানে বিএনপিকে আসলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়তে হবে, রাজনৈতিক জটিল আবর্তে পড়ার শঙ্কা?
না না, কোনো রকম এইগুলো যারা বলছেন তারা তাদের মতো করে বলছেন। এটা একটা নির্বাচিত সরকার, খুব অল্প দিন শপথ নিয়েছে। আগামী সংসদ যখন বসবে 12ই মার্চ, সেই সংসদে যারা আছেন বা যারা কথা বলবেন, সেটা কিন্তু এখনো আমরা যা কিছু বলছি মানে একেবারে অনুমান ভিত্তিক, কি হবে কিভাবে। হ্যাঁ, প্রিপারেশন একটা থাকতে পারে, যেমন সবার তো কথা বলার অধিকার আছে, সে রাষ্ট্রপতি হোক বা পলিটিক্যাল লিডার হোক, ছাত্র সংগঠন হোক, পক্ষে অথবা বিপক্ষে কথা তো বলতে পারে। আমি সেই কথাগুলোর সত্যতা যাচাইয়ের জন্যে খুব উদ্গ্রীব না। এই কারণে ডক্টর ইউনূস সাহেব কী করেছেন আর তার কাছে আমরা কি প্রত্যাশা ছিল, এটা কিন্তু পরিষ্কার। এবং তিনি মানে এই যে দীর্ঘকাল ক্ষমতায় থেকে একেবারে সব কিছু, তার যে সমর্থন, তার যে ভাবমূর্তি, তার প্রতি যে প্রত্যাশা, তার প্রতি যে আশা, সেটা কিন্তু একেবারে শেষ ধাপে গিয়ে উনি প্রথম দিকে বলেছেন না 5 বছর 10 বছর অনেকে চায় আমি 50 বছর থাকি, শেষে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে নির্বাচন দিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ওই যে যেটা এখানে আলোচনা হলো, তাকে গ্রেপ্তার করায় ইমপিচমেন্ট করা যারা বলছেন, তারা এই বিষয়গুলো সম্বন্ধে কতটুকু জানে, কোথায় গেলে কিভাবে হয়, এগুলো মাথায় নিয়ে এই কথাগুলো বলছে কিনা, এটা আমার সন্দেহ আছে। যেমন এই ছেলেগুলোই নতুন দল করার আগে মানে গণঅভ্যুত্থানের পরে কিছু দাবিদার হলো না, তারা বললো যে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য তারা এইসব করে নাই। তো কেউ কারো ক্ষমতায় বসানো, একটা নির্বাচন হবে, জনগণ ভোটের মধ্য দিয়ে একটা সরকার গঠন করবে, সেটা যে কোনো সরকারে যে কোনো দলে হতে পারে। কিন্তু তারা বাস্তবতার মধ্যে ছিল না। এখনো তাদেরই অংশ কিন্তু এই যে গ্রেপ্তার করতে হবে, ইমপিচমেন্ট করতে হবে, নানান ধরনের। আর এই যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো সাংবিধানিক প্রক্রিয়া আছে, আমি তো সবসময় বলি বাঙালি অত্যন্ত মেধাবী জাতি, গণতন্ত্রপ্রিয় জাতি। এর জন্যে জাতিগতভাবে তারা সশস্ত্র সংগ্রামও করেছে। এখানে আমাদের ভিন্ন মতের, একে অপরের মতে যতটুকু আমাদের মানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে, সেই সবগুলো অনেক সময় আমরা মানে কি মান্যতার পর্যায়ে রাখতে পারিনি। কিন্তু একটি ব্যবস্থার অধীনে, অর্থাৎ গণতান্ত্রিক অবস্থার মধ্যে যদি থাকতে চাই, তাহলে যে প্রাতিষ্ঠানিক ঘটনাগুলো আছে, যেমন এখন পার্লামেন্টে আমাদের ওই নির্বাচনে পার্লামেন্ট অধিবেশন কত তারিখে? 12ই মার্চ। এই মার্চ মাসের ঘটনায় একটা দেশ ভেঙে গেছিল, সেটা হচ্ছে পাকিস্তানি। মার্চ মাসে 23 মার্চে 70 সালে পার্লামেন্ট বসার কথা ছিল। যখন এখানে এটা বাতিল করছিল, তখন ভয়াবহ রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। সেই জন্য নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বসবে। তার আগে যে পার্লামেন্টে কেউ যেতে পারেনি, কোনো দল যেতে পারেনি, তার কোনো অধিকার নেই রাজনীতি নিয়ে কথা বলা, এটা তো না। ওখানে ফোরামের ভিতরে আলোচনা হবে, বাইরেও আলোচনা হবে, তারপরে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা। আর বিশৃঙ্খলার দিকে যেটা একটা সদ্য মানে নির্বাচন উত্তর পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই জন্য এখনও সিদ্ধান্তমূলক কথাবার্তা, প্রেসিডেন্ট যে কথাগুলো বলছে ভালো মতো আমরা সবাই দেখছি, বুঝছি, জানছি, সেটা নিয়ে চুলসারা বিশ্লেষণও হতে পারে, সেটা নিয়ে আকারে সিদ্ধান্ত আকারে কিছু বলার মতো অবস্থা আসছে বলে আমার কাছে মনে হয় না। জি, মাহমুদুর রহমান, আপনি নিজেও বলছিলেন যে সংস্কার, গণভোট, প্রশ্নবিদ্ধ, এই যে এই কথাগুলো আছে যে দিন শেষে আসলে সব স্বপ্নের অপমৃত্যু হলো কিনা। এই যে এনসিপি তো বলছে যে সংস্কার পরিষদে স্বাক্ষর না করে আসলে জাতীয় নির্বাচনই কোনো মূল্যহীন হয়ে গেল কিনা। এই যে সংস্কার, গণভোট, এই জায়গাগুলো স্বপ্নের অপমৃত্যু, আপনি কি এইভাবেই দেখেন কিনা? আমি প্রথম একবার বলেছিলাম আপনাকে যে এমন একটা প্রশ্ন করে যে খুব বিব্রত বোধ করছি, ওটা বলবার পর থেকে আমি ভাবছি যে কখন জানি এই প্রশ্নটা করেন, কারণ এটা আমার জন্য জবাব দেওয়া আরও বিব্রতকর। কীরকম ধরেন, সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি,
জামাত নিয়েছে। NCP এটা কি হলো? NCP এনসিপি নিয়েছে। নিয়েছে। এটা কি হলো? মানে একেবারেই শুরুতেই যে সংস্কার করি এত হুলস্থুল, সেইটাতে নেশন ডিভাইডেড হয়ে গেল। এবং মজার ব্যাপার কি, ধরেন আমরা যে সনদে স্বাক্ষর করেছি, এই সনদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল না, কিন্তু গ্যাজেট যখন আছে, সেই গ্যাজেটের মধ্যে এটা আছে যে আমরা এরকম একটা শপথ নেব। এবং শপথ কে পড়াবেন? একই ব্যক্তি, পরস্পর পর একই সঙ্গে পার্লামেন্ট এমপিদের করবেন, তারপর এটা করবেন। সেটা করছে, এখন করা হলো না। এবং বিএনপি এখানে একটা প্রশ্ন তুলেছে যে এইটা তারা কনস্টিটিউশনে তো নাই, শপথ নেবে কিভাবে? যেখানে কনস্টিটিউশনে নাই, এটা তারা কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত করো, তফসিলের মধ্যে আসুক, তারপরে তারা শপথ নিতে পারবে। তো তার মানে তো হচ্ছে যে আপনার সংস্কার সম্পর্কে মোটামুটি সিদ্ধান্ত যখন হয়ে যাবে, একটা ইউনাইটেড কিছু হবে, তারপরে যাবে। কিন্তু একই সঙ্গে আবার এই কথাও বলা হচ্ছে যে সংসদ চূড়ান্ত জায়গায় করবে। বিকজ অনেকে তো বলছেন যে এই গণভোটটাই তো কনস্টিটিউশনের মধ্যে ছিল না, এটাকে অ্যাগ্রি করা যাবে নাকি? কোনটা সুপ্রিম, গণভোট নাকি পার্লামেন্ট? দেখেন খেয়াল করে, গণভোট যদি আপনি অ্যাগ্রি করেন, ডেফিনেটলি সেটা সুপ্রিম হবে। কিন্তু সেই গণভোট নিয়ে যদি বিতর্ক তোলেন, এমনিতে তো পার্লামেন্টই সুপ্রিম, বা সবাই যেরকম করে বলেন আর কি। যে আপনার সনদটা করা হয়েছে, এটা আমি সর্বশেষ দেখলাম একটা জায়গাতে, ধরেন যতগুলো জায়গাতে আমাদের একমত হয়েছে, 166টা ছিল, তার মধ্যে যতগুলো একমত হয়েছে সেগুলো লিখেছে। প্রত্যেকটা প্রস্তাবনার নিচে আছে যে যারা জিতে আসবে, তারা জনগণের ম্যান্ডেট পেলে তারা সেই অনুযায়ী সেই কাজ করতে পারবে। তার মানে এখন টোটাল শপথের বিষয়টা একেবারেই বিএনপির সিদ্ধান্তের উপর নির্ভর করে। কারণ তারা খুব ইজিলি বলতেই পারবে, আমরাই জনগণের ম্যান্ডেট পেয়েছি, তোমরা পাওনি, তো আমরা করব। তাহলে সেই জায়গাতে যে বিষয়গুলোতে আমার খুব মনে আছে, আমরা যখন আলোচনা করছি তখন অনেকেই এরকম কথা বলেছেন, এই যে এই বিষয়গুলো যেগুলোতে নোটা বিশেষ ছিল, এগুলো আমরা ম্যান্ডেটারি করছি এই জন্যে, যদি ক্ষমতায় গিয়ে না করেন, তার মানে মূলত তো তখনও কিন্তু ধারণা ছিল যে ক্ষমতায় বিএনপি যেতে পারে। সে বিএনপি যদি না করে, বিএনপিকে আটকাবার জন্যে, বাঁধবার জন্যে ওই কথাগুলো বলা হয়েছিল। কিন্তু এখন আপনি বলেই দিচ্ছেন যে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করেই সংস্কারটা করবে। এখানে একদম ডাইরেক্ট একটা সংঘাত বলেন, দ্বন্দ্ব বলেন, অথবা মতান্তর বলেন নিয়েই কিন্তু আপনি যাত্রাটা করছেন। যে কীভাবে পৌঁছাবেন গন্তব্যে তা বলতে পারবো না আমি এখন। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এই বিষয়ের আগে একটু ছোট করে, যেহেতু নির্বাচনের পরে আপনাকে আসলে পেয়েছি, যে নির্বাচনে জাতীয় পার্টির যে ফলাফলের যে ভরাডুবি, কারণ কি মনে করেন আপনার? নেপথ্যের কারণ কি আসলে? না, এটাও আমি মনে করি আমরা ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্রভাবে ছিলাম, এনসিপির বিরুদ্ধে ছিলাম। তো এটা ইউনুস সরকার যাওয়ার আগে একটা ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে উইনিং সিটগুলোতে তৃতীয় করে দিয়েছে, এবং ন্যাশনাল ভোট যেন 1%ও না হয় এটাও এনশিওর করেছে। 0.87% আমাদের টোটাল ভোট, আর সব জায়গায় আমরা তৃতীয়। যেখানে আমাদের আগে এমপি ছিল 5 বারের, 6 বারের, 7 বারের, সেখানেও আমরা তৃতীয়। তো এটা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি বলবো। গণপরিষদ নিয়ে যে প্রবলেমটি হচ্ছে, জিএম কাদের না বলেছিলেন, না বলে স্বৈরাচারের দোসর গাড়ি পেয়েছেন। আজকে তো হ্যাঁ জিতে না কার্যকর হচ্ছে, প্র্যাকটিক্যালি বাংলাদেশে না কার্যকর হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। গণভোটের ফলাফল, সংস্কার প্রস্তাব, এগুলো মেয়ার কনসোলেটিভ পেপার হিসেবে কাজ করবে, এগুলো বাইন্ডিং ইফেক্ট থাকছে না, যেহেতু গণপরিষদ হচ্ছে না। অ্যান্ড থিওরিটিক্যালি যদি আমরা বলি, আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, প্রাইমারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাওয়ার থাকে, যেটা 72 সালে হয়েছিল বা পাকিস্তানে হয়েছিল 49-51-এ, ওটা হয়ে গেছে বাংলাদেশে। এখন একটা হতে পারে সেকেন্ডারি কনস্টিটিউয়েন্ট পাওয়ার, ডেলিগেশন পাওয়ার। সেই ডেলিগেশন পাওয়ারের মধ্যে রিপ্লেস করার কোনো পাওয়ার থাকবে না, কিছু পরিবর্তন হতে পারে, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। গণভোটের যে অর্ডার করা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি যে অর্ডার করেছেন, গণভোট অর্ডার, এই গণভোট অর্ডার করার কোনো ক্ষমতা সংবিধানে রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল অর্ডার করতে পারবেন ডিফেন্সের ক্ষেত্রে,
ডিফেন্সের ক্ষেত্রে যে সার্ভিস রেগুলেশনে যতদিন পার্লামেন্ট আইন করছে না ততদিন তিনি অর্ডার করতে পারবেন, আর উনি সার্ভিস নিয়ে একটা ল করতে পারবেন। সংবিধান বলছে যতদিন পর্যন্ত পার্লামেন্ট সার্ভিসের ডিটেল ল করছে না, এর বাইরে ওনার পিও করার কোনো ক্ষমতা নাই। পিও করেছেন বঙ্গবন্ধু 1972-তে, কারণ তখন সংবিধানও ছিল না, সংসদও ছিল না। তাহলে আপনি একটা আদেশ দিবেন কিসের বেসিসে? তখন উনি পিও দিয়ে দিলেন, সেগুলো পরে আবার সংবিধানে র্যাটিফাই করা হয়েছে। ওনার এই পিওটাই আনকনস্টিটিউশনাল। আর আপনি অর্ডিন্যান্স দিবেন বা পিও দিবেন, সংবিধানের বাইরে গিয়ে সংবিধানে কাটাছেড়া করে অর্ডিন্যান্স দিতে পারবেন না, এটা নিষিদ্ধ আছে। তাহলে পুরো জিনিসটা প্রথম থেকেই আনকনস্টিটিউশনাল ছিল। নির্বাচন কমিশন যে গণভোট আয়োজন করেছে, এই গণভোট আয়োজন করার তার কোনো সাংবিধানিক ম্যান্ডেট নাই। এই কথাগুলো আপনি অবশ্যই তখন অনেকবার আগেও বলেছি, শেষ করে দিচ্ছি এখন। অর্থাৎ এখন সার্বভৌম তো সংবিধান, সার্বভৌম হচ্ছে পার্লামেন্ট, ঐক্যমত কমিশন তো সার্বভৌম না। ঐক্যমত কমিশনের স্ট্রেংথ ছিল কোথায়? সবাই এক হলে। সেখানে আওয়ামী লীগ বাদ, জাতীয় পার্টি বাদ, 30টা নিবন্ধিত দল বাদ। সেখানে বিএনপি ছিল শুধুমাত্র ভোটটা আয়োজন করার জন্য ছিল। তাহলে এতগুলো অংশ ওটার বিরুদ্ধে, সেটা ঐক্যমত হলো কীভাবে, বাস্তবায়ন হবে কীভাবে? ওর মধ্যে অনেক ভালো জিনিস আছে। আমি বিএনপিকে ইনভাইট করব প্রপার অ্যাক্ট অফ পার্লামেন্ট নিয়ে এসে ওই ভালো জিনিসগুলো সুন্দরভাবে পার্লামেন্টে পাশ করা এবং গণভোটে দেওয়া, যেগুলো গণভোটে দেওয়ার মতো আছে। সো ওগুলোকে অল টুগেদার থ্রো করলে এক্সারসাইজটা ফিউটাইল হবে। ওখানে অনেক ভালো জিনিসও আছে, সেগুলো বিএনপিকে নিয়ে সংশোধনী করতে হবে। শেষ করে দিচ্ছি অর্ডিন্যান্স। এখন বিএনপি যদি অর্ডিন্যান্সগুলো সব র্যাটিফাই করতে চায়, তাকে দিনে 4টা করে আইন র্যাটিফাই করতে হবে, সেটা ইম্পসিবল। সো প্র্যাকটিক্যালি তাকে বেছে বেছে কিছু আইন র্যাটিফাই করতে হবে। এই মুহূর্তে একটা কনসালটেশন করা দরকার, কোন কোন আইনগুলো দেশের জন্য প্রয়োজন, সেগুলো র্যাটিফাই করা উচিত। জি, রাজকুজ্জামান অতুল, এই যে আপনি নিজেই বলছিলেন যে স্বপ্নের অপমৃত্যু হয় কিনা, সেই সংখ্যাটাই তো আমরা কিন্তু আমাদের দল বাসদের পক্ষ থেকে বলেছিলাম, গণভোটের মতো একটা অপ্রয়োজনীয় জিনিসকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যে রাষ্ট্রপতির আদেশের নামে গণভোটটা করা হলো, সেই আদেশ দেওয়ার তো বৈধতাই তার নেই। এই প্রশ্নগুলো তখন আমরা করেছিলাম। তারপরে কি হয়েছিল, যখন আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো অনেকগুলো বিষয়ে, তারপরে স্বাক্ষর দেওয়ার সময় বললো যে আমরা এই ঐক্যমত কমিশনের বিষয়গুলি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। তখন আমরা কিন্তু বাসদের পক্ষ থেকে সেখানে স্বাক্ষর করি নাই, কারণ আমাদের তো নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট থাকলে তারপরে আবার পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব, এটা বললে কি হয়? এটা একটা প্রতারণা হয় না? ফলে এটা শুধুমাত্র অপ্রয়োজনীয় না, এটা একটা প্রতারণাপূর্ণও ছিল। ফলে আমরা মনে করি যে সেগুলো এখন আলোচনাটা অতীত হয়ে গেছে। বর্তমানে কি আছে, এখন আমাদের একটা পার্লামেন্ট হবে। এই পার্লামেন্ট তার অধিকার আছে, তার ক্ষমতা আছে সংবিধানকে সংশোধন করবার, সংবিধানকে তার কন্টিনিউটিটা রক্ষা করবার, সেগুলো তারা করবেন। এবং আমরা যেটা মনে করি যে এই যে জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে অনেকগুলো বিষয়, সেই জটিলতাগুলো না তৈরি করে কত মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য যে বিষয়গুলোতে আমরা আলোচনা করেছিলাম, একমত হয়েছিলাম, সেই বিষয়গুলো যেন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি। একটা ছোট্ট ঘটনা বলে করি যে 90-এর পরে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিলেন যে তারা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবেন। তখন কিন্তু অনেক বৈরিতা সত্ত্বেও পার্লামেন্টে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল। ফলে এরকম যে বিষয়গুলোতে একমত হয়েছে, সেই বিষয়গুলো তো নিশ্চয়ই যারা এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আছেন, যাদের সংবিধান সংশোধন করার মতো পর্যাপ্ত সেই সংসদ সদস্য তাদের আছে, তারা সেটা দেখবেন। ফলে আমরা মনে করি এই যে আজকেও তার একটা খবর, এটা কত কনফিউজিং হয়ে গেল যে গণভোটে হা ভোট কতগুলো আবার বাতিল হলো, না ভোট কতগুলো বাতিল হলো। মানুষের মধ্যে কিন্তু এই যে সন্দেহবাতিকতাটাকে বাড়িয়ে তোলাটা নিশ্চয়ই আস্থাটাকে আরো নষ্ট করে দেবে। এটা শামসুজ্জামান দুদু, এই যে হ্যাঁ জিতে না কার্যকর হচ্ছে স্বপ্নের অপমৃত্যু এবং এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়, এবং পুরো বিষয়টা আসলে এখন বিএনপির উপর নির্ভর করছে যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার। কেউ কিছু ভেবে নিলে তো কিছু বলার নাই। পার্লামেন্টে বসতে হবে। পার্লামেন্টকে এদেশের মানুষ নির্বাচিত করেছে। পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে বা তার বসার আগেই অনুমান ভিত্তিক আলোচনা অনেক কিছু হতে পারে, কিন্তু যতক্ষণ না আমরা বসছি, যতক্ষণ না আমরা আলোচনা করছি, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আমার বিবেচনায় হ্যাঁ এবং না ভোটের ব্যাপারটা মুখ্য। এই ক্ষেত্রে না, এই কারণে
মানে জুলাই সনদের কথা যারা সব থেকে বেশি বলেছে এনসিপি, জি। মজার ঘটনা হচ্ছে সর্বশেষ স্বাক্ষরকারী এবং মানে একেবারে বাধ্য হয়ে সে সর্বশেষ মানে যখন চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সময় নেই, বেডিং পাত্রা বান্ধা হয়ে গেছে, তখন তাড়াহুড়ো করে তারা সই করেছে জুলাই সনদ। জুলাই সনদ। জুলাই সনদে যেটা রতন সাহেব বললেন অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা এই জুলাই সনদের একটা মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, সেই বিষয়টিকে আমাদেরকে সবাইকে মাথায় নিতে হবে। বিএনপি কখনো বলে নাই জুলাই সনদের তারা বাইরে, আমরা স্বাক্ষরকারী দল। নোট অফ ডিসেন্ট দেওয়া যেগুলোটা তো স্পষ্ট করে হ্যাঁ, আমরা হ্যাঁ সব আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সংবিধানের আওতায়, সংবিধানে যেমন আমরা জুলাই মানে শপথ নিই নাই, তার মানে কি আমরা তার একেবারে মাথায় নাই, কিন্তু সংবিধানকে ছোট করে, সংবিধানে তো মানে সংসদ পরিষদের কথা নেই। অনেক অনেক মানে জটিলতা সৃষ্টি করার উদ্দেশ্য বিএনপির না, যারা সেই জন্য আমার কাছে মনে হয়েছে পার্লামেন্টকে গুরুত্ব দেওয়া, নির্বাচিত দলকে গুরুত্ব দেওয়া, তার অর্থ এই নয় গণতান্ত্রিক রীতিনীতি কনভেনশনের মধ্যে অনেক আইন নেই, কিন্তু পিপলস বা রাজনৈতিক দল, সুশীল সমাজ যেটি সামনে নিয়ে আসবে সেটিও আপনার বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। সেটা সম্মিলিত প্রচেষ্টায় যেমন গণঅভ্যুত্থান হয়েছে, সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়, চারজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। মাহমুদুর রহমান, আমরা জানি 28শে ফেব্রুয়ারি এনসিপির 1 বছর পূর্তি হবে, তাদের এই 1 বছরের পথ চলাকে আপনি কিভাবে দেখেন? খুব ছোট্ট করে একেবারে যদি বলি দেখেন, আমি তখন যে প্রশ্নটা করেছিলেন না প্রেসিডেন্ট অভিশংসন ইত্যাদি নিয়ে, তখনই মনে হচ্ছে যে এখনো ছেড়েমি যাচ্ছে না। 1 বছর পরে 1 বছর পরে একই জিনিস দেখছি। তাদের উপর এক্সপেকটেশন অনেক বড় ছিল, এখনো আছে, বাট দে মাস্ট বিহেভ ম্যাচিউরলি, বুঝতে হবে জিনিসগুলো। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, এনসিপির পথ চলার 1 বছর। তারা আন্দোলন করেছে, তারা 36 দিন অপরিসীম সাহস দেখিয়েছে, তারা দেশের রাজনৈতিক সম্পদ এবং সকলকে সম্মান দিয়ে তাদের রাজনীতি করলে আমার মনে হয় তারা আগাতে পারবে। আর সকলকে অসম্মান করে রাজনীতি করলে তাদের রাজনৈতিক পরিধি ছোট হয়ে যাবে। তারা সরকারে ছিল, তাদের সরকার ছিল লাস্ট 2 বছর, তাদের সরকার ছিল টোটালি, কিন্তু তারা কিন্তু 6টা আসনে জোট করে 6টা আসনে নেমে গেছে। তো তাদেরকে বুঝতে হবে কেন তারা ছোট হয়ে গেল। জি, রাজীবুজ্জামান নতুন। রাজনীতিতে সাহস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সৌজন্যতা খুব প্রয়োজনীয়। এনসিপি যেন এটা অনুধাবন করে যে একটা আন্দোলনের সাহস থাকা যেমন খুবই প্রয়োজনীয়, ঠিক তেমনি রাজনীতিতে সৌজন্যটা খুব দরকার। আর সবচেয়ে বেশি দরকার যে একটা ধৈর্যের সঙ্গে অবিচলিত থাকা। অস্থিরতা অথবা কখনো কখনো এর সঙ্গে ক্ষমতাকে পাশে পেয়ে কাউকে পিষে ফেলার যে প্রবণতা, এই জায়গা থেকে যেন এনসিপি মুক্ত হতে পারে। জি, শামসুজ্জামান দুলু। যে সম্ভাবনাটা তাদের ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের পার্টি গঠন, তাদের যে উচ্ছ্বাস, আগ্রহ, সংগ্রাম, অনেক সময় আপনি টকশোতে বলেছেন, আমি এগুলো মানে শ্রদ্ধাচক। আমার মনে হয় সবাই আমরা যারা ছাত্র রাজনীতি থেকে এখানে আসছি সবাই তাদের প্রতি, যদি তারা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অন্যের কর্তৃক হয় নাই, তারা যেমন তাদেরকে গৌরবময় ইতিহাসে নিয়ে যেতে পারতো, ঠিক তেমনি তারা আবার অনেক বিতর্কের যে সৃষ্টি তারাই করেছে। তারপরও আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিষয়টি তারা যদি অনুধাবন করার চেষ্টা করে, দল হিসাবে তাদের এখনো সম্ভাবনা আছে। কিন্তু ওই যে মান্না ভাই যেটা বললেন, কিছু কিছু ছেলে মানুষই বাদ দিতে হবে, তাহলে পরে সম্ভাবনাকে মানে মানুষের কাছে নিয়ে যেতে পারে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।